www.here এখানে নিজের নমস্কার দর্শক বন্ধুরা, কুরুক্ষেত্রে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আমরা আজকে কুরুক্ষেত্রের যে অনুষ্ঠান, আমরা প্রতিদিনই কোনো না কোনো বিধানসভা এলাকায় যাচ্ছি অথবা কোনো না কোনো জেলায় যাচ্ছি। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ৩৬ শান্তিরবাজার বিধানসভা এলাকায়। এই শান্তিরবাজার বিধানসভা এলাকার জনগণ কি চাইছেন বা এখান থেকে বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের কি অভিমত, সেটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রথমেই আমরা পরিচয় করিয়ে দেব। আমার ঠিক বাম পাশে যিনি রয়েছেন, একেবারে পার্শ্ববর্তী স্থানে যিনি রয়েছেন, টিএমসির ৩৬ শান্তিরবাজার কেন্দ্রের প্রার্থী নরেন্দ্র রিয়াং। স্বাগত নরেন্দ্রবাবু আপনাকে। এবং ঠিক তারপরে যিনি রয়েছেন, অর্থাৎ আমার পাশে বাম পাশে যিনি রয়েছেন, কংগ্রেসের দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন। স্বাগত জাকিরবাবু আপনাকে। এবং আমার ডান পাশে যিনি রয়েছেন, বিজেপির প্রতিনিধি হিসাবে যুব মোর্চার দক্ষিণ জেলা কমিটির সভাপতি সুমন দেবনাথ। স্বাগত সুমনবাবু আপনাকে। এবং একেবারে ডান পাশে যিনি পাশেই রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে পরীক্ষিত দেববর্মা। তিনি ন্যাশনাল অর্থাৎ এনপিপির স্টেট কোঅর্ডিনেটর। পরীক্ষিত বাবু আপনাকেও স্বাগত। নমস্কার সকল দর্শক বন্ধুরা, আমরা আমাদের যে মূল অনুষ্ঠান অর্থাৎ মূল আলোচনা, সেই আলোচনা শুরু করার আগে প্রথমেই একটা নিয়মাবলী বলে দিই। আমরা প্রথমেই সবাইকে একবার সুযোগ দেব কথা বলার জন্য। তারপরে আমরা বিভিন্ন প্রশ্ন এখানে উঠে আসবে এবং সর্বশেষ আমাদের যারা দর্শকরা রয়েছে তাদের উদ্দেশ্য আমরা প্রশ্ন করার সুযোগ রাখব। প্রথমেই আমি একেবারে আমার যিনি বাম পাশে রয়েছেন, অর্থাৎ টিএমসির তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন নরেন্দ্র রিয়াং, ওনাকে বলবো যে নরেন্দ্রবাবু, আপনারা তো এইবার যে ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র সেখান থেকে প্রার্থী দিয়েছেন, আপনারা মূলত কোন বিষয়টাকে সামনে রেখে জনগণের কাছে ভোট চাইছেন? দেখুন, আমাদের এখনো ম্যানিফেস্টো তৈরি হয়নি, তবু আমরা একটু অ্যাডভান্স বলে রাখতে পারি, আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাজ করে যাব এবং আমরা স্বচ্ছ একটা সরকার গঠন করার জন্য আমাদের দলের তরফ থেকে তৈরি করব। মানুষ যাতে এই স্বচ্ছ সরকারের সুযোগ সুবিধা পায় তার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাব। আপনি বলছেন স্বচ্ছ সরকার, সেখানে আমরা জানি যারা বর্তমানে শাসকের ভূমিকায় রয়েছে, অর্থাৎ বর্তমান যে সরকার, তারা বারে বারে দাবি করছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই। তারপরে আপনারা বলছেন যে আপনারা স্বচ্ছ একটা সরকার করতে চান, কি বলবেন? দেখুন, আমি এখানে স্বচ্ছতা বলতে কিছু একটা উল্লেখ করিয়ে দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে 2018 সালে যেসব প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন এখন অবধি কতটুকু পালন করেছেন, কতটুকু পালন করেছেন? দেখুন, আমি 10,323-এর একজন শিক্ষক। আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ওনারা যখন সরকারে আসবেন তাহলে পরে ওনারা আমাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে
বিচার বিবেচনা করে এবং সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের সেই শিক্ষকতাই পুনরায় ফিরিয়ে দিবেন। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। তো ওনারা এখন কি করেছেন, আমরা এখন কি অবস্থায় আছি? এখন অবধি আমাদের প্রায় 150 জন শিক্ষক না ফেরার দেশে চলে গেছেন। খুবই দুঃখ লাগে এই বিষয়গুলি বলতে। তো আরও অনেক কিছু আছে। ওনারা জনসাধারণের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, 340 টাকা রেগা মজুরি, বছরে 50,000 চাকুরি, আরও তো অনেক আছে। এইগুলি মানুষ বলতে 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 এইগুলি আর নতুন করে শুনতে চাইছে না। আপনি বলছেন স্বচ্ছ প্রশাসন বা স্বচ্ছ সরকার গড়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে এবং সেখানকার যারা মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কারোর বাড়ি থেকে হয়তো বা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে এবং অনেক মন্ত্রী ইতিমধ্যে জেলেও আছে। কি বলবেন? দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন পার্থ চক্রবর্তী সম্পর্কে, আপনারা সেটাই তো বলতে চাইছেন। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, এমন আরও রয়েছেন। দেখুন, এইগুলি কোর্টের আন্ডার প্রসেসে আছে, ঠিক আছে। মমতা ব্যানার্জি এমন না যে যতই দুর্নীতি করুক ওনাকে দলে রাখবেন। আমরা তো সেটা তো দেখতে পাচ্ছি না। তো আপনারা নিশ্চয়ই জানছেন পার্থ চক্রবর্তী জেলে যাচ্ছেন, ওনাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তো এইগুলি থেকে আপনারা বিবেচনা করে দেখুন, মমতা ব্যানার্জি একদম স্বচ্ছ নীতিতে বিশ্বাসী। উনি যে লোকই হোক না কেন, যদি দুর্নীতি করে থাকে তার স্থান নেই। আমরা আসবো আবারও আপনার কাছে, তারপরে আমি যাব যিনি আমাদের কংগ্রেস রয়ে প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন, জাকির বাবু। আপনার উদ্দেশ্যে বলবো, আমরা দেখতে পেয়েছি এই রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন অর্থাৎ বামফ্রন্ট এবং কংগ্রেস একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দুটো দল একসাথে হয়ে গেছে, একসাথে হয়ে সেখানে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি দুটি রাজনৈতিক দলেরই পৃথক পৃথক নীতি আদর্শ রয়েছে। সেখানে এই যে আপনারা জোট করেছেন, তাহলে আপনার যে দল কংগ্রেস, তার আদর্শ কোথায় গেছে? এক। 2 নম্বর বিষয় হচ্ছে, এই যে আপনারা জোট করেছেন, আমরা জানি বিগত দিনে আপনারাই অভিযোগ করেছিলেন যে বামেদের হাতে অর্থাৎ সিপিএম এর যারা নেতৃত্ব বা কর্মী রয়েছে তাদের হাতে আপনাদের বহু নেতাকর্মীকে খুন হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, তাহলে আবার আপনারা এখন তাদের সাথে জোট করছেন, কি বলবেন? তাহলে বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছিল তাদেরকে আপনারা কি জবাব দেবেন? ধন্যবাদ। প্রথমে আমি আপনাদের যারা এখানে নিউজ চ্যানেল আমাদেরকে ইনভাইট করেছেন, বিশেষ করে আমাকে, নিউজ টুডে, সাস ইন্ডিয়া, টিএনএন, সিনি খরাং, টাইমস 24 নেটওয়ার্কস, রাইস ইস্ট, খোমপই অ্যান্ড কক খরাং, এই নিউজ চ্যানেলের প্রতি, যেহেতু আমি জাতীয় কংগ্রেস থেকে বিলং করছি, তাই জাতীয় অভিনন্দন জানিয়ে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনি প্রথম প্রশ্ন করেছেন আমাদের জাতীয় কংগ্রেসের আদর্শ নীতি এবং বামফ্রন্টের আদর্শ নীতি দুটাই ভিন্ন। কিন্তু আজকে এই জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট কেন আজকে একটা প্ল্যাটফর্মে আসতে বাধ্য হয়েছে? আপনারা জানেন, কোনো এক সময় বাঘ এবং মহিষ এক ঘাটে জল খেত। কেন? সিংহের ভয়ে। সিংহের কাছ থেকে বাঁচার জন্য, জানেন জঙ্গলের রাজা সিংহ, সিংহর থেকে বাঁচার জন্যই বাঘ এবং মহিষ একসাথে এক ঘাটে জল খেয়েছে। তারই পরিলক্ষিতে আজকে আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একটা প্ল্যাটফর্মে আসতে বাধ্য হয়েছি। প্রশ্ন হচ্ছে, যারা বিগত দিনে নির্যাতনের শিকার হয়েছিল আপনাদের দলের, তাদের কি অপরাধ ছিল? তাদেরকে কি জবাব দেবেন আপনারা? হ্যাঁ, বলছিলাম বামফ্রন্টের প্রথমে 78 থেকে 88 এবং 93 থেকে 2018 এই সালগুলিতে বামফ্রন্ট কংগ্রেসের বা বিরোধী দলের উপর নির্যাতন করেছে, খুন হয়েছে, সেটা অস্বীকার করার মতো নয়। যদি লাইকওয়াইজ আমি সেটা বলি,
তাহলে 88 থেকে 93 সেই সনেও তো ভায়োলেন্স হয়েছিল, খুন হয়েছিল। তো এই দুটা বিষয়কে যদি বামফ্রন্টের আমলও হয়েছিল, কংগ্রেস জোটের আমলও হয়েছিল, সেই দুটোকে আমরা যদি ইকুয়াল করি তাহলে বরাবর। এখন যেহেতু এই দেশে, এই রাজ্যে গণতন্ত্র বিপন্ন, সেই নিরিখে সব কিছু ভুলে গিয়ে আজকে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে বাধ্য হয়েছি। অবশ্যই আসবো আমরা আবারও আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন একবারে আমার ডান পাশে বিজেপির হয়ে প্রতিনিধি সুমন দেবনাথ। সুমন বাবু, আপনার কাছে জানতে চাইবো যে আপনি দেখতে পেয়েছেন আপনার সামনে আপনার যারা প্রতিপক্ষ এখানে বসেছে ওনাদের একটা অভিযোগ। প্রথমত তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি রয়েছেন উনিও একটা অভিযোগ করেছেন, তারপরে কংগ্রেসের যিনি প্রতিনিধি রয়েছেন উনিও অভিযোগ করেছেন যে রাজ্যে গণতন্ত্র নেই। কি বলবেন আপনি? প্রথম সকলকে নমস্কার। আপনারা যারা এই চ্যানেলের আয়োজন করেছেন, নিউজ টুডে, চিনি খোরাং, রাইস ইস্ট, টাইম 24, খোরাং, চার্চ ইন্ডিয়া, খুম্পই, সমস্ত চ্যানেলকে আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন দুই দলে অভিযোগ করতে পারে, যেহেতু ওনারা বিরোধী দল। ইস্যু না থাকলে সেগুলো করতেই পারে যার যার রাজনীতির খাতে। আজকে যদি আমি প্রশ্ন করি, সে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নাম আমার যারা বিরোধী দলে আছে, আমার দাদার সমান যারা আছেন, একটা নাম রাজনীতিক বলি হতে হয়েছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, একটা নাম দেখান যে রাজনৈতিক হিংসায় একটাকে বলি হতে হয়েছে। আজকের দিনে আমরা বলতে পারবো উন্নয়নের নিরিখে, যদি আপনি লিস্ট চান আমি আমাদের বিরোধী প্রতিনিধিকে আমাদের বলে দিতে পারবো, আমরা সর্বত্রই উন্নয়ন করেছি। কিন্তু আমার কংগ্রেস দলের আমরা অস্বীকার করছি না, আমরাও কিন্তু, আমার বাবা, আমি কংগ্রেস দলে ছিলাম। এই আদর্শ নীতিকে নিয়ে যে প্রতিনিয়ত নির্বাচনের পরে আজকে বামফ্রন্টের প্রতিনিধি থাকলে আমরা বলতে পারতাম প্রতিনিয়ত অত্যাচারিত হয়েছে এই রাজ্যের মানুষ বিরোধী দল করার অপরাধে। তার দোষটা কি? কংগ্রেস। আর আমার কংগ্রেসের প্রতিনিধি বলছেন যে 1988 থেকে 93 তাও কংগ্রেস। এই করার অপরাধে হয়তো আমার প্রতিপক্ষ দাদাও অনেক অত্যাচারিত হতে হয়েছে, দাদাকেও গুলি মেরেছে এই সিপিআইএম দল। আজকে আমি দাদাকে প্রশ্ন করব, ওনার দলকে প্রশ্ন করব, এই অত্যাচারে 1993 থেকে 18 সাল মানুষ বহু অপেক্ষিত একটা দল চেয়েছিল, যে বিকল্প দল, যে রাজ্যের শান্তির জন্য, রাজ্যের সম্প্রীতির জন্য, যাতে এই রাজ্যের মধ্যে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাজ্যের হাজার হাজার মানুষ ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করেছে। আজকে ভারতীয় জনতা পার্টি আজকে দ্বিতীয়বার আবার উন্নয়নের নিরিখে, শান্তি সম্প্রীতির নিরিখে আবার নির্বাচনে যাচ্ছে। আমার ওদের কাছে প্রশ্ন, যারা বিচ্ছিন্ন মনেতে শহীদ হয়েছে, যারা আদর্শবান, আমার কমিউনিস্ট ভাই কেন আসেনি আমি জানি না, আসলে আরো বলতাম, যে যারা প্রতিনিয়ত এই রাজ্যের মানুষকে বলেছে রাজ্যস্ব সুমিত্রের হত্যা কংগ্রেস ঘাতক বাহিনী করেছে, বিচ্ছন্দ মইনুল শহীদ, শ্রীরাম পাল সহ 13 জনের শহীদ কংগ্রেস করেছে, শান্তি গলতে কংগ্রেস করার অপরাধে 52 বোনটাকে পর্যন্ত তার স্তন কেটে দিয়েছে, তাদের ঘরে আমরা চাকরি দিয়েছি কিছুদিন আগে। আজকে সেই কংগ্রেসের আদর্শ আর সিপিএম এর আদর্শ জলাজল দিয়ে কোন নীতিতে চলতে চাইছে? মানে যদি গণতন্ত্র বুঝি, কোন গণতন্ত্র? যদি 11 জনের খুন হতো সেটা কি গণতন্ত্র হতো? যদি রাজ্যের মধ্যে সন্ত্রাস হতো সেটা কি গণতন্ত্র হতো? যদি এই রাজ্যের মাকে নিয়ে তার বাবার সামনে শশাঙ্ক বৌদ্ধকে প্রাণ ভিক্ষা চেয়েছিল যে আমার প্রাণটা দাও, তাদের সামনে কংগ্রেস করার অপরাধে তাদেরকে বলি দিতে হয়েছে এই সিপিএম পার্টি। আজকে সে কংগ্রেস, এটা কোন কংগ্রেস এবং কি দল ওনারাই জানে। রাজ্যের মানুষ হারে হারে টার পাচ্ছে। আর আমরাও বিগত দিনে যে দল করেছি, লজ্জা হয় এই দলের কথা বলতে। আদর্শ নীতি এই দলের কংগ্রেস সিপিএম এর নেই। আজকের দিনে বলতে পারবো ভারতীয় জনতা পার্টি এসে কারো সিঁদুর মুছেনি, কোন সন্তান তার পিতাকে হারাতে হয়নি। আজকে যদি গণতন্ত্র এটাই বিপন্ন হয়, তাহলে খুন হলে, সন্ত্রাস হলে, এটা কোন গণতন্ত্রের
মধ্যে পড়ে? শান্তি কলোনিতে 11 জনের খুন কোন গণতন্ত্রের মধ্যে পড়ে? আমাদের শান্তিবাজার যেটা সিপিআইএম এর পার্টি অফিস আছে, তার সামনে আমাদের দাদাদের সহকর্মী, তার সামনে সিপিআইএম নৃশংসভাবে সত্যজিৎ কর্মকারকে ইট দিয়ে থেতলিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওইটা কি গণতন্ত্র ছিল? আজকে সে প্রশ্ন আমি ওই দলের মধ্যে করলাম। আর তৃণমূল কংগ্রেসের ভাই বলেছেন 10,323 মানবিক দৃষ্টিভঙ্গিটা আমরা দেখার জন্য বলেছিল সরকার, আপনাদের জন্য করেছেও। কিন্তু আপনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় সেটা কোর্টের বিচারাধীন। আপনাদের 10,300 তো কোর্টের বিচারাধীন ছিল, আইন থেকে না। আমাদের এই সরকার আসার পরে একজন মন্ত্রী বিধায়ক দুর্নীতি করেছে, তার একটা অংশ আপনারা দেখান। আজকে আমরা বলতে পারবো পশ্চিমবঙ্গে সেখানে গণতন্ত্র যেটা বলেছেন মানুষের কাছে বলতে পারবেন। আমি নিজে খুদ গিয়েছি, আপনার মেদিনীপুর বলুন, সেখানে গণতন্ত্র বলতে কিছু নেই। আপনি যদি সল্টলেক যান, সেখানে গণতন্ত্রকে ভ্রুক্ষেপ করে তাদেরকে গলা টিপে হত্যা করা হয়েছে, তাদের কোনো কিছুই ছিল না। আমরাও সেটা প্রত্যক্ষ করতে দেখেছি এবং প্রত্যক্ষ করেছি। আজকের আমাদের কোনো মন্ত্রী বিধায়ক আজকের দিনে জেলে যেতে হয়নি। আর 10,323 কেস করেছে কে? কেস করেছে সুদীপ রায় বর্মন, যেটা আমাদের নীতিবান, প্রত্যেকদিন আন্দোলন করেছে। আজকে তাদের সামনে আমরা বলতে চাই, ওই সময় কিন্তু বিজেপি ছিল না, সরকারও ছিল না। আমরা মানবিক আবেদন করে বলেছি দৃষ্টিভঙ্গিতে দেখব, আমরা দেখেছি এবং তাদের 1.5 থেকে 2 বছর আমরা তাদের যতটুকু পেরেছি অনারিয়াম দিতে আমরা সক্ষম হয়েছি। এবং আমাদের সরকার পুনরায় সুপ্রিম কোর্টে আইনমন্ত্রী সহ সুপ্রিম কোর্ট আপিল করেছে এই বিষয়গুলোর উপরে দেখার জন্য। এটা কি কি পর্যায়ে, এটাও সুপ্রিম কোর্টের বিচারাধীন। কোর্টকে ভেঙে, আইনকে ভেঙে কোনো কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে না, সেটা নিশ্চিত। আর এখন 10,323 নেই। আমার বন্ধু ভুলে গেছেন, দাদা ভুলে গেছেন, এর মধ্যে যে ট্যাট পরীক্ষায় শিক্ষা যোগ্যতায় যাকে দেওয়া হয়েছে 10,323 অনেক লোক আজও আপনাদের মতো শিক্ষকতা করছে। আজকে সে প্রশ্ন আপনাদেরকে আমরা ছুড়ে দিলাম, যদি পরবর্তী সময়ে প্রশ্ন করেন তার উত্তর আমরা দিতে প্রস্তুত আছি। আপনি বলেছেন 10,323 সাথে আপনারা মানবিক দৃষ্টিতে যতটুকু পেরেছেন করেছেন, কিন্তু আমরা যদি দেখতে পাই সম্প্রতি নির্বাচন ঘোষণার প্রাক মুহূর্তে রাজ্য সরকার সেখানে একটা কমিটির ঘোষণা দিয়েছে এবং সেই কমিটির মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে, অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সেখানে রাখা হয়েছে। এবং সেই বিচারপতি ইতিমধ্যে নির্বাচন ঘোষণার আগেই সরকারকে জানিয়ে দিয়েছে যে সরকার যদি ইচ্ছা করে এই চাকরিচ্যুত 10,323 যে শিক্ষক রয়েছে তাদেরকে চাকুরিতে বহাল করতে পারে এবং তার জন্য যে গেজেট নোটিফিকেশন বা যে নোটিফিকেশন জারি করতে হবে তার একটা প্রস্তাবিত ড্রাফট করে অলরেডি সরকারের রাজ্যের মুখ্য সচিবের হাতে তুলে দিয়েছেন। কিন্তু সরকার তখন সেটা কার্যকর না করে নির্বাচনের প্রাক মুহূর্তে সেখানে কমিটি গঠন করেছে এবং সেই যে বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, সেটা সংবাদ মাধ্যমকেও জানিয়েছেন। কি বলবেন, ভোটের মুখে শুধুমাত্র কি ভোটের জন্যই এটা করা হয়েছে? আমাদের অ্যাবিপালের কথা বলছেন আপনি নিশ্চয়ই। সরকার এখনো বলছে মানবিক দৃষ্টিভঙ্গিতে না, আমাদের দায়িত্ব আছে প্রত্যেকটা মানুষের, তার সরকারের দায়িত্ব আছে বলেই আমাদের সরকার আমাদের কাছে, আমাদের জনগণ আমাদের হাতে ক্ষমতা দিয়েছে। আমরা এখনো আমাদের সরকারের নিশ্চয়ই প্রতিনিধিরা তার জবাব চেয়েছেন, আমি এখান থেকে কিছু বলবো না, ওনারাও জবাব চেয়েছেন নির্বাচন সংক্রান্ত কাজের জন্য এবং সরকারের 2 বছর করোনার জন্য অনেক কাজ আমাদের ব্যাঘাত ঘটেছে, সেটা তো স্বীকার করার যোগ্য। সারা বিশ্ব যখন করোনা মহামারী হয়েছে আমাদের রাজ্যও বাদ যায়নি, প্রত্যেকটা লোক ওই সময় করোনার সঙ্গে আমরা মোকাবেলা করেছি। সরকার যা যা দায়িত্ব, সে দায়িত্ব পালনে ভূমিকা পালন করছে এবং সরকারের দেখছে কোন কোন জায়গাগুলো যেটা বিগত দিনে আমরা দেখতাম না, শুধু দলীয়করণ করা হতো। আজকের সরকার দেখতে চাইছে যে কোন কোন জায়গাগুলোর মধ্যে দেখা যায়। অ্যাবিপাল বলেছেন কমিটি রিপোর্ট হয়েছে, কমিটি রিপোর্টের পরে সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। এর মধ্যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সাধারণ নির্বাচন আছে, সে নির্বাচনেও তো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে হয়। সরকারের উপর বিশ্বাস রাখতে হবে, সরকারের উপরে আশা রাখতে হবে। আশা থাকে, শুধু আমি এই পর্যায়ের মধ্যে সবকিছু 5 বছরের মধ্যে করে দিলাম, কিন্তু আমরা যা যা বলেছি
তার থেকেও প্রতিশ্রুতির বাইরেও আমাদের সরকার এই রাজ্যের জনগণের জন্য কাজ করতে সক্ষম হয়েছে। আজকের দিনে মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, মানুষ খুশিতে আছে। এবং কর্মসংস্থানের কথা বলছেন, কর্মসংস্থানে আমি তো বারবার বলি, আমার যদি সিপিএম আমার বন্ধু প্রতিনিধি থাকতো, আমি জিজ্ঞেস করতাম যে তারা 1993 থেকে 98 কয়টা চাকরি প্রদান করেছে, তারা 98 থেকে 2003 কয়টা চাকরি প্রদান করেছে, তারা 3 থেকে 2008 কয়টা চাকরি প্রদান করেছে, এবং 13 পর্যন্ত কয়টা চাকরি করেছে, 18 পর্যন্ত। আমরা আপনাদেরকে হিসাব দিয়ে দেব কয়টা চাকরিতে আমরা কি কি কোন খাতে কি কি দিয়েছি, কোন দপ্তরে দিয়েছি। হ্যাঁ, সরকার আবার প্রতিষ্ঠিত হবে মানুষের স্বার্থে। আমরা যা যা কথা বলেছি তা আমরা পূরণ করব, এটা আমরা আপনাদের সামনে কথা দিয়ে গেলাম। আপনি বলছেন গণতন্ত্রের কথা, রাজ্যে গণতন্ত্র সঠিক রয়েছে এবং আইন শৃঙ্খলা ঠিক রয়েছে। আমরা যদি দেখি, সেখানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এখানকার যারা সিপিএম নেতৃত্ব উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হননি। হয়তোবা সিপিএম এর যারা প্রতিনিধি উপস্থিত থাকলে এই প্রশ্নটা তারাই উত্থাপন করতেন। প্রশ্ন হচ্ছে, আপনি গণতন্ত্রের কথা বলছেন, আমরা যদি দেখি 2018 নির্বাচনের পর থেকে বিরোধীদের একটাই বারে বারে অভিযোগ যে তাদের দলীয় অফিস আক্রান্ত হতে হচ্ছে, জায়গায় জায়গায় তাদের কর্মী সমর্থককে আক্রমণ করা হচ্ছে, এবং সর্বশেষ আমরা যদি আপনাকে বলি যে আপনাদের শান্তির বাজারে যেটা সিপিএম পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসও সেখানে ভাঙচুর করা হয়েছে, কি বলবেন? আমি আপনাদের একটাই বলবো, আজকে যদি সিপিএম প্রতিনিধি কেন আসেনি জানি না, হয়তো বা আমাদের প্রশ্নেরও জবাব ওনারা দিতে হতো। ওনাদের পার্টি অফিস কি কোনো রাজনৈতিক দল খুলে দেবে? আজকের দিন আপনি দেখুন, সারা জায়গাতে আজকে পার্টি অফিসে ফ্ল্যাগ লাগাচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে, বুথে বুথে ফেস্টুন লাগাচ্ছে। আমাদের কোনো কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা ওদেরকে একটা হুমকিও দেয়নি। তো ওনারা অভিযোগ কেন করছেন? ইস্যু নেই সরকারকে প্রতিনিধিদের কিছু বলার জন্য। আমাদের কাছে ইস্যু ছিল, আমরা মানুষের কাছে গিয়েছি, ওনাদের কাছে নেই। আমরা এই জন্যই বলতে চাইছি, আজকে যদি সিপিএম এর প্রতিনিধি থাকতো, আমরা বলতাম শান্তির বাজারে কি কি হয়েছে। এমন কোন লোক দেখাক যে সিপিএম এর বামপন্থী যারা ছিল, যখন 3 তারিখের আগে আমরা কাউন্টিং হলে যাই, এর আগ পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে তোদের মাথা কেটে দেব, বালিঘর জ্বালিয়ে দেব, বালিঘর পুড়িয়ে দেব। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির শিক্ষায় শিক্ষিত, ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মধ্যে দেখুন যে ভারতীয় জনতা পার্টির সরকার নির্বাচনক্ত সন্ত্রাস, গুজরাট বলুন, যেখানেই বলুন, ত্রিপুরা রাজ্যে বলুন, আজকে এখানকার যারা বাম প্রতিনিধি ছিল, আমাদের যারা কাউন্টিং জয়লাভ করেছি আমরা মানুষের আশীর্বাদে, তাদের শাস্তি তো জনগণে দিয়েছে। শাস্তি আমাদের দেওয়ার কিছু নেই, আমাদের কোনো কার্য করতেও দেবে না। ওদের অভিযোগ, সরকারের প্রতি অভিযোগ থাকতে পারে, কেউ খুশি কেউ অখুশি হতেই পারে, এটা আমরা বুঝিনি। কিন্তু তাদের কাছে প্রশ্ন, ওই সময় আমরাই কিন্তু ওদেরকে বাইকে চড়ে বাড়িতে গিয়ে দিয়ে এসেছি, এবং আমাদের কার্যকর্তারা ওই বাড়ির সামনে, প্রত্যেকটা বাম নেতৃত্বের বাড়ির সামনে, সমর্থকের বাড়ির সামনে আমরা পাহারা দিয়েছি, যাতে আমাদের কোনো কার্যকর্তা ভুলক্রমে তাদের বাড়ি ঘরে আক্রমণ না করে, তাদেরকে আক্রমণ না করে। আজকের দিনে ওনারাই ওই 3 তারিখের রেজাল্টের পরে আমরা কিছু করিনি, এখন ওনারা বলছে আমরা করছি। তাহলে সেটা তো রাজনীতি করার জন্য। আরে রাজনীতি করার বিষয় যদি থাকে, রাজনীতি করুন, কিন্তু মিথ্যা অভিযোগ করে, সরকারকে বদনাম করে, একটা দলকে বদনাম করে কতটুকু রাজনীতিতে ওনারা সুফল পাবে, সেটা রাজ্যের জনগণ বিচার করবে। আমরা আসবো আবার আপনার কাছে। এখন আমি চলে যাব এনপিপির হয়ে যিনি প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, পরীক্ষিত দেববর্মা। পরীক্ষিত বাবু, আপনারা এখানে আমরা জানি নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রার্থী দিয়েছেন বিভিন্ন জায়গায়, বা আপনিও হয়েছেন। প্রশ্ন হচ্ছে, আপনারা কিসের ভিত্তিতে জনগণের কাছে ভোট চাইতে যাচ্ছেন, বা কি বিষয়গুলোকে সামনে রাখছেন? সকলকে নমস্কার। তোর সঙ্গে যে চ্যানেলটা কুরুক্ষেত্র, এর মধ্যে 5টি চ্যানেল পঞ্চপাণ্ডব যোগ রয়েছে। সেই পঞ্চপাণ্ডবের মধ্যে আমার নামটা হলো পরীক্ষিত, যার নামে কুরুক্ষেত্র। কিন্তু পরীক্ষিতকে উত্তরার গর্বেই অশ্বত্থামার মানেই
অঙ্কুরেই হত্যা করা হয়েছে। আজকে এই এনপিপি ত্রিপুরাতে জন্ম নেওয়ার আগেই অঙ্কুরে মেরে ফেলা হয়েছে। মানে আমরা সারা রাজ্যে 2টি তফসিলি জাতি এবং 2টি জেনারেল এবং 4টি এসটি কেন্দ্রে প্রার্থী দিতে চেয়েছিলাম। তন্মধ্যে আমরা জুলাইবাড়ি এবং শান্তিবাজারও প্রার্থী দিয়েছি। আমাদের সত্যি শান্তিবাজারে মিলনপদ মুরার সিং এবং জুলাইবাড়িতে কল্যাণ রিয়াং ছিল আমাদের প্রার্থী। কিন্তু উচ্চ স্তরে আমাদের জাতীয় স্তরে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স রয়েছে। আমাদের উত্তর পূর্ব 5টি রাজ্যে যে সঙ্গে সমর্থন দিয়ে এবং মেঘালয়ে বিজেপি এনপিপিকে সমর্থন দিয়ে সরকার চলছে। সেই নিরিখে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের কনরাড সাংমা, আমাদের সর্বভারতীয় সভাপতি মেঘালয়ের মুখ্যমন্ত্রী, ওনাকে অনুরোধ করেছেন। আমরা সেই সিদ্ধান্ত অনুসারেই আমরা আর ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছি না, কিন্তু আমরা মাঠে আছি। আমাদের শান্তিবাজার এবং জুলাইবাড়ি কেন্দ্রে যে 2 জন প্রার্থী রয়েছে সেখানে আমাদের ফর্ম অর্থাৎ পার্টি এভিলেশন দেয়নি, সেখানে আমাদের মনোনয়ন পত্র রিজেক্ট হয়ে যাবে। আমরা অ্যালায়েন্সের স্বার্থে আমাদের যারা এনপিপি কর্মী এবং সমর্থক রয়েছেন, আমাদের যারা প্রার্থী তারাও বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলবেন। এবং সেখানে এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র এবং বিভিন্ন ষড়যন্ত্রের কথা আমরা একটু নিরপেক্ষভাবে তুলে ধরব। পশ্চিমবঙ্গের কথা এসেছে, এখানে পশ্চিমবঙ্গে যে গরু চুরের যে কেলেঙ্কারি, সেই গরু চুরের কেলেঙ্কারিতে বর্তমানে একজন অনুব্রত চক্রবর্তী মহোদয় যিনি জেলে আছেন, সেইখানে বিজেপিরও কিছু দায়ী আছে। বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু বর্ডারে থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর, সেটাকে সঠিকভাবে বিএসএফদের কাজে যদি লাগাতেন তাহলে সে গরু বাংলাদেশে পাচার হতো না। তাই সেখানকে শক্ত হাতে যে গরু চুরিদেরকে এবং ত্রিপুরাতে সেটাকে প্রতিরোধ করতে হবে। তার সঙ্গে ত্রিপুরা রাজ্যের যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, তাদের 5 বছরের যে অভিজ্ঞতা, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সকল এমএলএ নতুনভাবে নির্বাচিত হয়েছেন, কেউ এমএলএ হয়নি এবং অনেকে মন্ত্রী হয়েছেন, কোনোদিন এমএলএ হয়নি। তাদেরকে আরো 5 বছর সুযোগ দেওয়া দরকার। তাদের যে 5 বছরের অভিজ্ঞতাকে আরো কাজ করার জন্য আমাদের প্রাক্তন মন্ত্রী তথা তসরংফা তথা রাজপ্রসাদ চৌধুরী বলতেন, 5 বছর আমার জন্য করেছি, 5 বছর আপনাদের জন্য করবে। সেই নিরেখে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করে যাবে। এবং আমি আশা রাখবো দীর্ঘদিনের যে কংগ্রেস কমিউনিস্টের যে লড়াই ছিল, সেই লড়াইটা যে রাজনৈতিক দলেই করুক, যে সমর্থকই করুক, রাজনীতিতে কখনো শত্রু কখনো মিত্র হয়। আমরা ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে যাতে সেই সংঘর্ষ না হয়। রাজনীতিতে এই কমিউনিস্ট পার্টি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে জ্যোতি বসু এবং আমাদের অটল বিহারী বাজপেয়ী হাওড়াতে এক মঞ্চে বক্তব্য রেখেছিলেন। তারা আজকে কংগ্রেসের সঙ্গে রয়েছে এবং ত্রিপুরার বর্তমান যে ত্রিপুরা মাথা রয়েছেন, বেশিরভাগ সেখানে কংগ্রেসের সমর্থিত নেতা এবং ফলোয়ার্স হচ্ছে সিপিএম এর বেশিরভাগ ফলোয়ার্স। আমাকে বলছেন একজন শিক্ষক আপনাদেরকে গুলি করে মারবে, এক শিক্ষক বলছে। আর একজন গেজেটেড অফিসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছেন আপনাদের ঘর জ্বালিয়ে দেওয়া হবে। আরেকজন বলছেন আপনাদেরকে কেরোসিন তেল দিয়ে পোড়ানো দরকার। আমি বলছি কেরোসিনের দাম তো প্রচুর হয়েছে। আসলে দ্রব্যমূল্য নিরিখে কেরোসিন তেল বর্তমানে 110 টাকা ডিলারশিপের মধ্যে। সেটাকে কেন্দ্র এবং রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে হবে। যে সাবসিডি গরিব মানুষের কল্যাণে সেই কাজগুলো করতে হবে। এবং আমাদের আজকে আমরা ইলেকশনে না থাকলেও আমরা এখানকার অ্যাডভাইজার হিসাবে সমস্ত রাজনৈতিক দলকে আমরা গাইডলাইন দিব। কমিউনিস্ট পার্টি দীর্ঘ 25 বছর ক্ষমতায় ছিলেন, কংগ্রেসও ছিলেন। আমি একটা কথাই বলতে চাই, এই কুরুক্ষেত্রকে একটা কথা আছে,
সত্যযুগে হরি এবং হিরণ্যকশ্যপের যুদ্ধ হয়েছিল, আদ্য অক্ষর হ এবং হ। এবং ত্রেতাতে রাম এবং রাবণের যুদ্ধ হয়েছিল, র এবং র আদ্য অক্ষর। এবং দ্বাপরে যুদ্ধ হয়েছিল কৃষ্ণ এবং কংস, ক দিয়ে ক। আমাদের আধুনিক ভারতের এই আধুনিক যুগে যুদ্ধ হয়েছে ইরাক এবং ইরান, ই দিয়ে ই। রাশিয়া রশিয়ার মধ্যে ইরাক ইরান যুদ্ধ হয়েছিল। আর ত্রিপুরাতে যুদ্ধ হয়েছিল কংগ্রেস আর কমিউনিস্ট, ক দিয়ে ক। এক অপরের বিরুদ্ধে লড়েছিল, কিন্তু আজকে কংগ্রেস এবং কমিউনিস্ট সেলাই হয়ে গেছে। সেই সেলা হওয়ার উদাহরণ দিচ্ছি। আগের দিনে যে সিপিএম লাল টুপি দিতেন মাথায়, আর কংগ্রেসরা সাদা টুপি। আজকে লেপের উপর যে লাল সেটা হলো সিপিএম, ভিতরে যা তুলার রং সাদা সেটা হলো কংগ্রেস। আবার সাদা সুতা দিয়ে সেলাই করা হয়, সেটা হলো কংগ্রেস। কংগ্রেস কমিউনিস্ট সেলাই হয়ে গেছে। আর সেই লাল লেপের উপর আবার সাদা হচ্ছে, সেটা হলো কংগ্রেস। আবার সে বেডশিটের উপর যে চাদর বিছানো হয়েছে এটা হলো ছোট ছোট ফুল, সেটা হলো তৃণমূল সে বেডশিট। আর নিচে যে পাদানি রয়েছেন আইপিএফ এবং মথার যে বলছেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। ভারতবর্ষের যে ব্রহ্মা মায়ানমার পর্যন্ত ভারতবর্ষ ছিল, সেই ইরাক ইরান পর্যন্ত আমাদের তাজমহল রয়েছে। আমাদের যে তাজমহলের যে ময়ূর সিংহাসন ইরানে রয়েছেন গান্ধার। আজকে এত বড় ভারতবর্ষ টুকরো টুকরো হয়েছে কংগ্রেস এবং কমিউনিস্টের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ গিয়ে। কংগ্রেসের কারণে আজকে আমার ভারতবর্ষ বিভক্ত হয়েছে। সেই কারণে কংগ্রেস কমিউনিস্টকে একটু গুড নয়। ভারতীয় জনতা পার্টি আমাদের এলএস পক্ষ থেকে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা এনপিপি সমর্থন করব। এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কি, আমরা যখন আদি বিজেপি হয়ে আমরা গ্রেটার ত্রিপুরা হ্যান্ডমেল দিয়েছে, কখন কোনো সাংবাদিক প্রশ্ন করেন নেই। আমরা জেডিইউর হ্যান্ডবিলে আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হ্যান্ডবিল ছেড়ে তখনই বলেননি আপনারা। আমি বলবো যদি প্রদ্যুৎ দেববর্মা যদি গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের সমর্থন বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে যদি দাবি উনি সাকসেস করতে পারেন, তাহলে আমি প্রদ্যুৎ হয়ে প্রচার করব। কিন্তু তাহলে নয়, উনি আগে লিখিত জবাব দিতে হবে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে কি হবে না। আজকে অবশ্যই আসবো আমরা আবার আপনার কাছে। আমরা এই মুহূর্তে চলে যাব যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। বিশেষ একটি কাজের কারণে তিনি এখান থেকে অল্প সময়ের মধ্যে চলে যাবেন। তো যাওয়ার আগে ওনার প্রতি যে প্রশ্নটা, আমরা এনপিপি যিনি নেতৃত্ব রয়েছেন আপনাদের দলের সম্পর্কে কিছু মন্তব্য করেছে, আপনি কি বলবেন? দেখুন, উনি যে গরুচোর বলেছেন এই বিষয়টা কোর্টের বিচারাধীন। উনি কি নিরিখে বলেছেন জানি না, কোর্ট সম্পর্কে কতটুকু শ্রদ্ধাভাজন। আর উনি নিজেই স্বীকার করেছেন যে সেখানে বিজেপি জড়িত। যেহেতু বর্ডারে যে সিকিউরিটি ফোর্সগুলি আছে বিএসএফ, সেটা কিন্তু পুরোপুরি স্বরাষ্ট্র দপ্তর দেখেন। এখন বর্তমানে স্বরাষ্ট্র দপ্তরে কে আছে? অমিত শাহ আছে। তাহলে ওনাকেও তো জড়িত বলতে পারেন, উনি জড়িত বলতে পারেন। আপনি সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে এখান থেকে প্রার্থী হয়েছেন। সবচেয়ে বড় বিষয় যেটা আমরা দেখতে পেয়েছি যে আপনাদের প্রার্থীর যে তালিকা সেটা ঘোষণার পরে দক্ষিণ জেলায় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছিলেন তারা সেখানে পদত্যাগ করেছে। কি বলবেন এই পরিস্থিতিতে নির্বাচনে লড়াই করে আপনি জয় নিয়ে কতটা আশাবাদী, যেখানে আপনার দলের নেতৃত্বরা সেখানে পদত্যাগ করছে? দেখুন, রাজনীতিতে অনেক কিছু হয়, এটা অস্বীকার করা যাবে না। হ্যাঁ, যেমন সিপিএম থেকেও তো মফস্বর আলী বিজেপিতে যোগ দিয়েছেন। ঠিক আছে, এটা রাজনীতি হবে। তো সব মানুষ তো সব একটা পার্টিতে থাকবে না, বিভিন্ন পার্টিতে জয়েন করবে, এটা স্বাভাবিক। এটা শুধু আজকের দিনে নয়, সব সময় চলে আসছে তো ট্রেডিশনালি। অ্যাকচুয়ালি সেটাই বলে লাভ নেই। এখন আপনারা দেখুন, এখন মানুষ যে দলে দলে যাচ্ছেন, এখনকার মানুষ এটা থেকে ভোট দেবে তা মনে করলে ভুল হবে। এখন মানুষ আধুনিক যুগে আছে। এখন মানুষ শুধু ফ্ল্যাগ দেখে ভোট দেবে এমন না, এখন মানুষ সব কিছু বিচার করবে। এখানে যে চারজন প্রার্থী আছে, সেই প্রার্থী যে কি রকম যোগ্যতা আছে, কি তার ব্যাকগ্রাউন্ড, সবগুলি মানুষ দেখবে। সে নিরিখে মানুষ ভোট দেবে। এখন মানুষকে বোকা বানানো যাবে না।
হ্যাঁ, মানুষ বিচার করবে। হ্যাঁ, তো অনেকে বলে আরে এই পার্টির লোক তো অনেকজন লোক আছে সেখানেই মানে ভোট পড়বে এবং সেই প্রার্থী জিতবে, কিন্তু ভেতরে ভেতরে মানুষ যে কি ভাবছে এখনো কিছু বলতে পারছে না। ঠিক আছে, তো আমরাও আশাবাদী এখানে নিশ্চিতভাবে জয় হব। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যিনি আমাদের তৃণমূল কংগ্রেস রয়ে এখানে প্রতিনিধি ছিলেন, সময়ে এবং বিশেষ একটা কাজের কারণে তিনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। তো আমাদের যেই আলোচনা, সেই আলোচনার ওনার সঙ্গে উপস্থিতির শেষ মুহূর্তে লাস্ট আমরা বলবো যে আপনি যারা দর্শকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমি ৩৬ শান্তিবাজারের সমস্ত ভোটার ওনাদের কাছে আপিল করব, আপনারা ভোট দেবেন, যাকে খুশি ভোট দেবেন, তবু আপনারা একটু চিন্তা করবেন যে ওই প্রার্থী আপনার জন্য কি করতে পারবেন, ওই প্রার্থীর ব্যাকগ্রাউন্ড কি, সেইগুলি আপনাকে নিশ্চিতভাবে জানা দরকার। কারণ আপনি যাকে ভোট দিচ্ছেন 5 বছরের জন্য নির্বাচিত করেছেন আপনি, পরে যদি আপনি বলেন যে এবং বিবেচনা না করে যদি ভোট দেন, পরে সমালোচনা করছেন, এতে কিছু হবে না। সুতরাং আপনারা প্রার্থী যাচাই করে ভোট দেবেন এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আবেদন থাকবে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরুণবাবু আপনাকে। আমরা আমাদের যে আলোচনা, সেই আলোচনা আমরা পরবর্তী সময়ে চলে যাচ্ছি। যিনি কংগ্রেসের এখানে প্রতিনিধি রয়েছেন জাকির বাবু, বিষয় হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এনপিপির পক্ষ থেকে কংগ্রেস এবং সিপিএম এর জোট নিয়ে সেখানে উনি বেশ কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখুন, এখানে ট্রফি দেওয়া হয়েছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র মহাভারতের আমলের একটা যুদ্ধ। উনি মহাভারতের অনেক কথাই বলেছেন, হয়তোবা নিজেকে পণ্ডিত ভাবতে পারেন। এই কুরুক্ষেত্র যুদ্ধটা নিজেদের মধ্যে হয়েছিল। এটাকে আমরা ধর্মযুদ্ধ বলে থাকি। যদি ওই সময় কৌরবরা পাণ্ডবদেরকে কিছু জায়গা ছেড়ে দিত, তাহলে এই কুরুক্ষেত্র যুদ্ধ হতো না, আর মহাভারত নামকরণও হতো না এই ভারতবর্ষে। কিন্তু আমরা বরাবরই কৌরবদেরকে দোষারোপ করছি, কিন্তু কৌরবরা এতটাই খারাপ ছিল না। এখানে কৌরবদেরকে খারাপ করার পেছনে, কুযুক্তি দেওয়ার পেছনে একটা চক্রান্ত ছিল। যিনি ছিলেন মামা শকুনি। শকুনি যদি এই মহাভারতের মধ্যে না থাকতো, তাহলে কুরুক্ষেত্র হতো না, আর মহাভারতের নামকরণ আজকে হতো না। আপনারা দেখেছেন এই মহাভারতের ভিতরে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, অপমান হয়েছিল নারী জগৎ, এই ভারতবর্ষের নারী সমাজ। ভগবান শ্রীকৃষ্ণ মানতে পারেননি। সেদিন এই ধর্মযুদ্ধে বিনাশ হয়ে গিয়েছিল কৌরবরা, একমাত্র নারী নির্যাতনের কারণে। এবং কুচক্রী মামা শকুনির কারণে। আমার বড় ভাই পরীক্ষিত দেববর্মা যেটা বলেছেন, নিশ্চয়ই ওনার ব্যক্তিগত ব্যাপার বলতেই পারেন, ওনার গণতান্ত্রিক অধিকার। তো আমি এটাই বলবো, নিশ্চয়ই আপনারা আমার জবাব পেয়ে গেছেন। কংগ্রেস এবং সিপিআইএম সেখানে জোট হয়েছে আমরা জানি, পাশাপাশি টিপ্রামথা সেখানে গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে ভোটের ময়দানে ঝাঁপিয়েছে। এখন আপনারা কংগ্রেস এবং সিপিএম জোট হওয়ার পাশাপাশি টিপ্রামথা দলকেও পাশে চাইছেন।
তাহলে কি আপনারা সেই তীব্রামতার যে দাবি সেই দাবিকে সমর্থন করেন? আমি একটা কথাই বলবো, আমি জাতীয় কংগ্রেস থেকে বিলং করছি। আমি জাতীয় কংগ্রেসের কথাই বলবো। ত্রিপুরা মোথা একটা রিজিওনাল পার্টি, ওনাদের সাথে আমাদের নেতৃত্ব আলোচনা করেছেন, বারবার আলোচনা করেছেন, কিন্তু উনি যে ত্রিপুরা ল্যান্ডের দাবি করেছেন, এটা যে আমাদের ত্রিপুরার যে মানচিত্র আছে সেই মানচিত্রকে একটু ব্যতিক্রম করে দিয়েছে। সেই জন্য কোনো দলই, শুধু কংগ্রেস সিপিএম কেন, ভারতীয় জনতা পার্টির সাথেও বারবার আলোচনা করা হয়েছে, কেউ মানতে পারবে না, যেহেতু সেটা ভৌগোলিক বিষয় রয়েছে। সুতরাং সেই নিরিখে এই রাজা প্রদত্ত মানিকও উনিও এখান থেকে সরে দাঁড়িয়েছেন। আপনারাই তো বর্তমানে সিপিআইএম এর সাথে জোট করেছেন, তাহলে বিগত যে 5 বছর বিরোধীর ভূমিকায় ছিল বামফ্রন্ট, বিরোধীর ভূমিকায় থাকাকালীন সময় বামফ্রন্টের কাজকর্ম নিয়ে কি বলবেন? দেখুন, যে কোনো সরকার যখন প্রতিষ্ঠিত হয়, রাজ্যের জনগণ ভোট দেয়, ভোটের মাধ্যমেই ওনারা জয়লাভ করেন এবং শাসন ক্ষমতায় থাকেন। সব দলই ক্ষমতায় গিয়ে রাজ্যের শান্তি শৃঙ্খলা উন্নয়নের কথা বলেই ক্ষমতায় যান। কিন্তু আমরা 100% বলবো না, কিন্তু বামফ্রন্টের আমলে শান্তি ছিল, ভায়োলেন্স হয়নি সে কথা আমি বলবো না, ভায়োলেন্স হয়েছে, কিন্তু এমন কোনো ভায়োলেন্স হয়নি যেটা গণতন্ত্রকে বিপন্ন করেছে। সুতরাং বামফ্রন্ট যাই কিছু করুক না কেন, কিন্তু শান্তি বামফ্রন্ট রেখেছিল এই রাজ্যে। তার মানে কি রাজনৈতিক যে সন্ত্রাস হয়েছিল সেটাকে আপনি বলছেন শান্তি? না, আমি সেটা বলবো কেন? শান্তি শুধু একটা বিষয় কেন, শান্তিতে যেমন রাজ্যে যদি কোনো ভায়োলেন্স না হয়, পানীয় জল, তারপরে শিক্ষা, প্রশাসনিক ব্যবস্থা, বিশেষ করে আইন যেটা রয়েছে ল অ্যান্ড অর্ডার, সেটা যদি ভরপুর ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রচলন করে থাকে, তাহলে সেটাকে তো আমি শান্তি বলবো। সকলেরই জানা রয়েছে যে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা সেখানে খুন হয়েছিলেন এবং ওনার যেই হত্যার রহস্য দীর্ঘ বাম শাসনে, সেটা কিন্তু রাজ্যের যারা বাসিন্দা অর্থাৎ রাজ্যের জনগণ জানতে পারেনি। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কিন্তু আপনি বলছেন বামফ্রন্ট সরকারের সময় শান্তি শৃঙ্খলা ছিল, কি বলবেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের শাসনকালেই এরকম কিছু না কিছু ঘটনা ঘটে থাকে, কিন্তু খুন সন্ত্রাস সেটা কাম্য নয়। আমি ব্যক্তিগতভাবেও সেটাকে সমর্থন করি না। বিমল সিনহা হত্যা হয়েছে সেটা সত্য, কিন্তু কিছু হয়েছে, কিন্তু কারা করেছে এখন পর্যন্ত তার কোনো হদিশ আমরা পাচ্ছি না। প্রশ্ন তুলেছিল, আমরা যখন কংগ্রেস করতাম বামফ্রন্টের বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলেছিলাম, কেস হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। সুতরাং একটা বিষয়ের উপর যদি আপনি 99টা ভালোর দিক যদি কম্পেয়ার করেন, তাহলে সেটাকে বিচার করা মনে হয় না ঠিক হবে। চিরশত্রু হিসেবে পরিচিত কংগ্রেস এবং সিপিআইএম তারা বর্তমানে জোট হয়ে নির্বাচনের ময়দানে নেমেছে, জনগণ কেন তাদেরকে ভোট দেবে এই জোটকে? দেখুন, আমি আগেও বলেছি, আমরা দীর্ঘ 35 বছর কংগ্রেস দল বরাবরই সিপিএমের বিরুদ্ধে অর্থাৎ বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে এসেছি। সিপিএমের আইডিওলজি আলাদা, আমাদের জাতীয় কংগ্রেসের আইডিওলজি আলাদা। আমরা দুইটা প্ল্যাটফর্ম থেকেই একজন অপরের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি, কিন্তু আজকে এই রাজ্যে যে গণতন্ত্র বিপন্ন, বারবারই সব রাজনৈতিক দলেরাই বলছে, আমিও বলছি, যার কারণেই আজকে কেন আপনারা বলতে চাইছেন যে গণতন্ত্র বিপন্ন? সেটাই বলছি, আজকে এই রাজ্যে আইনের শাসন নেই,
এক কথায় আইনের শাসন নেই, ভায়োলেন্স হচ্ছে। যেমন কিছুদিন আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বিশাল করে একজন মাইনরিটি রাজনীতি খুন হয়ে গেছে, সেটাকে ভায়োলেন্স নয়, সেটাকে খুন নয়, সেটাই বলছি। সুমন বাবু, আপনি জানতে চেয়েছিলেন রাজ্যে একটিও রাজনৈতিক খুন হয়েছে কিনা। এই মুহূর্তে যিনি কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন তিনি কিন্তু আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছে বিশালগড়ের সেই ঘটনা, যেটার জন্য সেখানে অভিযোগ উঠেছিল আপনাদের দলের বিরুদ্ধে, পুলিশ সেখানে অ্যারেস্টও করেছিল। কি বলবেন? আমি একটা কথাই বলতে চাই, গণতন্ত্র, আমি আগেও বলেছি, গণতন্ত্র কাকে বলে আগে শিখে নেওয়া দরকার। যিনি আমার কংগ্রেস প্রতিনিধি, আমি ওনাকে প্রশ্ন রাখব, যখন আমার বাবা কংগ্রেস করতেন, আমরা যখন কংগ্রেসের ঘরের সন্তান ছিলাম, রাজনীতি করতাম, তখন আমাদের কি অপরাধ ছিল? আমার বাড়ি ঘরে আক্রমণ করা? কি অপরাধ ছিল সত্যজিৎ কর্মকারের মা? তাদের চোখের জল ঝরতে হয়েছে, এই ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে, এই শান্তিবাজার মানুষ দেখেছে। কি অপরাধ ছিল শশাঙ্কবদ্ধ ছেলেগুলোর, যে বাইকোলাতে নৃশংসভাবে কমিউনিস্টের নেতারা তাদেরকে গলা নলি কেটে দিয়েছে? কি অপরাধ ছিল শান্তি কলোনির 11 জনের? সেখানে এই ক্ষেত্রে সুমন বাবু আপনি বলছেন যে সেই সময়কার ঘটনার কথা। আমি যদি বলি, বর্তমানে সিপিএম এর পক্ষ থেকেও কিন্তু একই ধরনের অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, যে তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। তাহলে কি দুটো ঘটনা কি সমান হয়ে যাচ্ছে না? আমার কথার পরিপ্রেক্ষিতে আমি আসছি। দুটো রাজনৈতিক দলের সংঘর্ষে দুই দলের ক্ষতি হয় এবং ক্ষতিতে একজনের প্রাণ হারিয়েছে, সেখানে রাজনৈতিক হিংসায় খুন হয়েছে, সেটা আপনি বলতে পারবেন না। দুইটা রাজনৈতিক দলের খুন হয়ে সংঘর্ষ হয়েছে, সেখানে দুই পক্ষের ক্ষতি হয়েছে, ক্ষতি হয়ে একজনের প্রাণ গেছে। সেটা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আপনিই বললেন, এবং তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তারা জেলবন্দিও আছে। কিন্তু আমি প্রশ্ন রাখছি যে গণতন্ত্র কোন কথা? আমি প্রশ্ন রাখছি, যেখানে কমিউনিস্ট পার্টি সরকার ছিল, কংগ্রেস প্রতিনিধি বলছেন সেখানে শান্তি ছিল, তাহলে ওই সময় ওরা একটা মামলা করতে পারেনি, মামলার নথি রেখেনি, পুলিশকে কাজ করতে দেয়নি। শান্তির বাজারের এসডিপিওকে প্রকাশ্য থাপ্পড় মারা হয়েছে। একজন মহিলা 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে, ওনার বাড়ি কলসি নাইক্রোমক বিলোনিয়া পিএজে আছেন, মহিলা সেকেন্ড অফিসার, ওনাকে মহিলা হিসাবে থানার মধ্যে সুকান্ত মার্কেটে সেখানে বিরোধী দলের উপরে আক্রমণ করতে গিয়ে যখন সিপিআইএম এর সামনে পড়ে ওই মহিলাকে পর্যন্ত তার থাপ্পড় মারা হয়েছে, সেখানে আইনের লোক পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে। আজকের দিনে আপনি দেখান যে আইনের লোক আক্রান্ত হচ্ছে, আজকের দিনে মামলা করতে হয়, পার্টি বেশি বিচার হয় না। আজকে সেই দিকগুলো বিচার বিবেচনা করে কথা বলা উচিত আমি মনে করি। আজকে সেই দিনগুলোর কথা যদি মনে রাখেন, আমি আমার দাদাকে বলবো, সম্মানিত দাদাকে, ভুলে গেলেন সে দিনগুলো, যে 25টা বছর কমিউনিস্টের অত্যাচার। আজকের যদি আদর্শ নীতি থাকতো, আজকে সেই আদর্শ নীতি কোথায় জলাঞ্জলি দিলেন? আজকের যেখানে রাজ্যের এত সুন্দর শান্তি চলছে, রাজ্যের মানুষকে জিজ্ঞেস করুন, শান্তি চলছে, আজকে বলছেন আপনারা গণতন্ত্র নেই। যেখানে রাজ্যের শান্তির বাজারের মধ্যে দেখান একটা রাজনৈতিক খুন, দেখান কারোর মায়ের, বারবার বলছি, কারোর শীতের সিঁদুর মুছেছে, দেখান কারোর বাড়িতে নির্বাচনের পরে আগুন জ্বলেছে। আমি শান্তির বাজারের মধ্যে দাঁড়িয়ে বলবো এবং ত্রিপুরা রাজ্যের দাঁড়িয়ে বলবো, একমাত্র মানুষ চেয়েছিল একটা ল অ্যান্ড অর্ডার সরকার, আইন শৃঙ্খলা ঠিক থাকার সরকার। আজকের আইন শৃঙ্খলা ঠিক না থাকলে যে লোকগুলোর উপর আজকে অভিযোগ করছেন, সেই লোকগুলো কিন্তু আজকে অ্যারেস্ট হতো না, যেটা বিগত দিনে আমরা দেখেছি। নেতাকে অ্যারেস্ট করা যেত না, মামলা হলেও আজকের দিনে সেটা বড় নেতা হলেও আজকের দিনে গ্রেপ্তার হয়, বিগত দিনে সেটা হয়নি। সেজন্য যদি হতো, সত্যজিৎ কর্মকার শান্তি কলোনির ঘটনা, কালাচড়ার 5 জন, তাদের পরিবারের এত দুর্দশা আসতো না। আমি সেটাই আমার প্রতিপক্ষকে বলতে চাই। 2018 সালে ক্ষমতা আসার পূর্বে বিজেপি ভীষণ ডকুমেন্টসে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলি কতটা পূরণ করেছে বলে আপনি দাবি করবেন?
আমি শান্তির বাজারের হিসাব দিচ্ছি আপনাকে। আমাদের বিধায়ক যে মানুষের হিসাব করলে উনি জয়ী হয়েছেন, আপনি একটা একটা করে হিসাব লিখবেন, আমি একটা একটা করে দেবো, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল শুনে থাকা দরকার। 2 বছর আমরা বাড়িতে ছিলাম, 2.5 বছর যদি আমরা ধরি, আমরা ট্রমা সেন্টার করেছি, সেটা অস্বীকার করার বিষয় না। আমরা ডায়েট কলেজ করেছি, আমরা সাবস্টেশন 2টো করেছি, যেখানে বিদ্যুতের জন্য মানুষের প্রতিনিয়ত শান্তিবাজারের মধ্যে অসুবিধা হতো। আমরা ফুড গোডাউন আমরা করেছি, আমরা বিচ্ছন্ন মার্কেট সল্ট করেছি, নিউ মনুবাজার মার্কেট স্টল আমরা করেছি, পেপার ব্লকের রোড তাকমা টু বৈদ্যপাড়া আমরা করেছি। যিনি আমার দাদা আছেন, ওনার এলাকার আজকের আমরা দশমী ঘাট, আমরা যদি হিসাব করি, আরো অনেক আমার বিধায়ক অনেক কাজ করেছেন বিজেপি সরকার আসার পরে। আজকে যদি আমরা দেখতাম, যদি মরার পরেও সিপিএম কংগ্রেস কিন্তু শান্তি দেয়নি। একটা জায়গা ছিল না, 25টা বছর একটা শ্মশান ঘাটের ব্রিজ করতে পারেনি। আজকে আপনি শান্তিবাজারে যান, শ্মশান ঘাটে আজকে কীর্তন হয়, শ্মশান ঘাটের বিভিন্ন মানুষ গিয়ে শান্তি পায়। মরার পরে যে মরার অনুভূতিটা, সেখানে শান্তিবাজার শ্মশান ঘাটটা প্রমাণ করে। সেটা আমরা করেছি। আমরা পিটিজি সেন্টার যেটা, সেটা আমরা করেছি। ফুড গোডাউন বলেছি, বয়েজ গার্লস হোস্টেল আমরা করেছি। তারপরে আমরা বিচ্ছন্দ গার্লস হোস্টেল আমরা করেছি। বৈদ্যপাড়া বিদ্যাজ্যোতি 2টো আমাদের শান্তিবাজারে এসেছে, আমাদের বিধায়ক বিজেপি সরকারের আমলে এনেছে। ইংলিশ মিডিয়াম আমরা করেছি। নিউ বিল্ডিং তৈকর্মা মনু স্কুল আমরা করেছি। তারপরে গারু কলোনি নিউ বিল্ডিং আমরা করেছি। আকামা হসপিটাল, যেখানে বন্ধ হয়ে গিয়েছিল বামপন সরকারের আমলে, সিপিএম এর আমলে, একটা প্রত্যন্ত অঞ্চলে, সেই জায়গাতে মানুষ চিকিৎসা পরিষেবার জন্য অনেক দূর যেতে হতো, অনেক সময় মানুষের মৃত্যুবরণ হতো। সেখানে প্রত্যন্ত অঞ্চল আকামাতে আমরা হসপিটাল করেছি। আমরা আইটিআই কলেজ, ছেলেকে সন্তানকে জন্ম দিলে হয় না, তাকে মানুষ করতে হয়। আইটিআই কলেজ আমরা করেছি শান্তিবাজারের মধ্যে। মল্লিকাফা সব মল্লিকাফা দোকান থেকে ভাইয়া তাকমা টু 52 কলোনির আদিপুর প্রায় রাস্তা আমরা করেছি। কাঞ্চননগর রোড আপনি যদি যান, সেখানে আমরা করেছি। লাচি ক্যাম্পে ভাইয়া শান্তির বাজার, তাকমা বাজার, মনপাথর আউটপোস্টের এনএচএর সঙ্গে আমরা করেছি। আরো পিডব্লিউ যদি আমরা হিসাব দিই, অনেক কিছু। আপনারা যদি তথ্য চান, আমরা তথ্য দিয়ে দেব। এবং ওভারঅল শান্তির বাজারের মধ্যে আপনি প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ঘাট, আর সন্ধ্যার পরে যদি দেখান, সন্ধ্যার পরে শান্তির বাজার আসলে আগরতলার থেকেও শান্তির বাজার আজকে টাক্কা দিচ্ছে। একমাত্র ভারতীয় জনতা পার্টির বিধায়ক জয়ী হয়েছে, মানুষ বিশ্বাস করেছে। শান্তির বাজার আজ থেকে 4.5 বছরের আগের চিত্র আর এখানকার চিত্র, ওভারঅল এডিসিতে যান, প্রত্যেকটা সমান্তরাল ভাবে আমার বিধায়ক, ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রত্যেকটা জায়গাতে কাজ করেছে। আজকের সেই কাজের নিরিখে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের যা যা দরকার সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। আর যে প্রতিশ্রুতির কথা বলবেন, আপনারা জানেন এই শান্তির বাজারের আমি নাম দিয়ে বলছি, দত্তপাড়ায় ষষ্ঠীশীল ছিল, সে পুরুষ বিধবা ভাতা পায়। লজ্জার বিষয় আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় যারা কোনোদিন পরিচারিকা ভাতা পায়নি, মানুষের বাড়িতে কাজ করে, তাদেরকে বিনা ভাবে ভাতা দেওয়া হয়েছে। সেটা আপনারা প্রত্যক্ষ, আপনারা চ্যানেলে আছেন, আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের খবর। আজকের দিনে আমরা ভাতা প্রাপকদের ভাতা দিচ্ছি। কেউ মিটিং মিছিলে যেতে হয় না, আন্দোলন করতে হয় না। আন্দোলন করতে করতে মানুষের জীবন যাপন ধ্বংস হয়ে গেছে। আজকের দিনে কোনো কিছু করতে গেলে দাবি করতে হয় না, ঘরের জন্য মিটিং মিছিলে যেতে হয়েছে। আজকে আমরা সিপিএম কংগ্রেস প্রত্যেকটা লোককে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছি, কারণ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সবকা সাথ সবকা বিকাশের সরকার করব। এবং আমরা যা যা ফুয়েছি, আমাদের কি কিষাণ সম্মান নিধি আমাদের ইস্তেহারের মধ্যে ছিল না, কিন্তু সরকার দিচ্ছে, সেখানে কোনো দলীয়করণ করা হচ্ছে না। উজ্জ্বলা যোজনা আমরা দিচ্ছি। যদি ওভারঅল হিসাব করেন, হয়তো সময় থাকবে না, আমরা তথ্য সহকারে
আমরা মোকাবেলা করতে রাজি আছি। বিরোধীরা যা যা প্রশ্নের জবাব দায়িত্ব সরকারের আমরা তা দেব, কিন্তু বিগত দিনে আমরা প্রশ্ন করলে প্রশ্ন জবাব পেতাম না, তার বদলে বাড়ি ঘরে আগুন পেতাম, বাড়ি ঘরের সন্ত্রাস পেতাম এবং বাজারঘাট থেকে ধাক্কা খেতে হতো বিরোধী দল করা অপরাধে। এই প্রশ্ন দুটোর মধ্যে রাজ্যের মানুষ বিচার করবে। আপনি ডেভেলপমেন্টের সেখানে হিসাব তুলে ধরলেন। প্রশ্ন হচ্ছে সেই ডেভেলপমেন্টের প্রশ্নে সেখানে পাহাড়ে কিন্তু তীব্রামতা বারে বারে দাবি করছে যে জনজাতি অধ্যুষিত এলাকায় কোনো ধরনের উন্নয়ন করা হয়নি এবং বর্তমান সরকারের সময়েও বঞ্চিত জনজাতিরা, তাই তারা এডিসি এলাকাতে পৃথকভাবে তারা সেখানে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তুলেছে। কি বলবেন? আমি পৌরসভার হিসাবটা দিইনি আপনাকে, যা বলেছি সব এডিসিতে হয়েছে। রাস্তা যেটা পেপার ব্লকের কথা সব এডিসিতে হয়েছে। বিচ্ছন্দ মনু সেটাও এডিসি, মনু মার্কেট স্টল সেটাও এডিসি, তৈকর্ম হসপিটাল সেটাও এডিসি। তো সব কিছু এডিসিতে হয়েছে। তো আজকের যে অর্ধেক অংশ যদি আমার পৌরসভার হিসাব দিই, পৌরসভার আলাদা হিসাব আমি আপনাকে দিয়ে দেব, কিন্তু যা বলেছি তার বেশিরভাগই আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা নিয়েছিলাম যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা উজ্জ্বলা জলজীবন মিশনের মাধ্যমে জল পৌঁছাবো। আগে আমাদের দুঃখ হতো বাড়ির সামনে গেলেই আমাদের মা বোনেরা কলসে কলসে বাড়ি খেত, এখন খায় না, এখন বাড়িতে জল যায়, সেটা পাহাড় হোক আর সমতলে হোক। এটাও তো সরকারের প্রতিশ্রুতির মধ্যে ছিল, সরকার কাজ করছে। আজকে সেই বিষয়ের উপরে তো গুরুত্ব দেওয়া দরকার। আর আমি যা যা বলেছি ম্যাক্সিমামই আইডিসিতে হয়েছে। অভিযোগকারীরা অভিযোগ করবে, রাজনীতির স্বার্থে ওনারা অভিযোগ করতে পারে, কিন্তু যারা উপকার পেয়েছে জনগণ, যে গণদেবতা এবার 28 লক্ষের উপরে গণদেবতা রায় দেবে, সে রায়টাকে 2 তারিখ আপনারা দেখে নেবেন, এই রায়ের উপর নির্ভর করবে। আমরা আমাদের যে আজকের আলোচনা, সেই আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমরা আমাদের সামনে যারা দর্শকরা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা প্রশ্ন নেব। কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে হাত তুলতে পারেন, আমরা সেখানে সুযোগ দেব। আমি কংগ্রেস এবং সিপিএম এর জোট প্রার্থী জাকির সাহেবকে জিজ্ঞেস করতে চাই, দাদা লাস্ট 18 ইলেকশনে এখান থেকে আপনার মিসেস কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল, কিন্তু এইবার আপনাদের আখিরে লস হয়ে গেল না? যে আপনাদের এখন এতদিন কংগ্রেসকে ভোট দিতে হতো, এখন আপনাকে সিপিএমকে ভোট দিতে হবে, এতে আপনার ব্যক্তিগতভাবে মন থেকে আপনার ভালো লাগে? আমার ছোট ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমার মিসেস 2018 নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে লড়েছেন। আমার ভাইয়ের কাছে কি প্রুফ আছে যিনি ক্যান্ডিডেট হয়েছেন উনি আমার স্ত্রী? আমরা শুনেছিলাম। শোনা আর প্রমাণ এক কথা নয় ভাই। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, আপনি সাথে ছিলেন, ভালোই লড়েছেন। অবশ্যই আমি ইলেকশনে একজন ছিলাম এবং তখন পরিবর্তনের পক্ষে প্রচার করেছিলাম, কিন্তু একবারের জন্য বলিনি সেদিন কংগ্রেসকে একটা ভোট দিন। আচ্ছা, পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচার করেছিলাম। তো এইবার আপনারা সিপিএমকে ভোট দেবেন। এত দিন আপনারা যেটা নিয়ে লড়াই করেছিলেন সারা ত্রিপুরা রাজ্যে, এবার আপনি সিপিএমকে ভোট দিয়ে যাচ্ছেন, আপনাদের এখানে ক্যান্ডিডেটও নেই। তো আপনারা এই আগের বার যখন আপনারা সারা জীবন যখন সিপিএম চলছিল 25 বছর, তখন আপনারা 11টা-12টা সিট পেতেন, এবার আপনারা 13টা সিট নিয়ে খুশি হয়ে গেছেন। এতে আপনাদের মানে নিজের অস্তিত্ব থাকবে আগামী দিনে? দেখুন, সেটা আমার বিষয় নয়, আমি একজন দলের কার্যকর্তা। আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং আমাদের যারা স্টেট নেতৃত্ব রয়েছেন তারা আলোচনা ক্রমেই সেটা করেছেন। তবে এটা আমি বলতে পারি 2018 পরে আমাদের জাতীয় কংগ্রেসের যে কার্যকর্তারা ছিলেন একেবারে ধুয়ে মুছে সবাই ভারতীয় জনতা পার্টিতে চলে গেছেন। আমাদের 36 শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে জল খাবার জন্য একটি এসটি লিডার রেখে যাননি, সেটা আপনারাই প্রত্যক্ষ সাক্ষী। আমার ছোট ভাই সুমন থেকে, মোহাম্মদ থেকে আমার ছোট ভাই প্রমোদ রিয়াং, আমার ছোট ভাই গৌরীশঙ্কর রিয়াং, সদ্য গৌরীশঙ্কর রিয়াং, তারপরে দুষ্মন্ত রিয়াং, দৈচান রিয়াং, তারপরে উপেন্দ্র রিয়াং জল খাবার জন্য তো একটি কংগ্রেসের এই লিডার রেখে যাননি। তো আমরা কি করে শান্তির বাজারে আমরা এখানে প্রার্থী দাবি করব? আমরা বুথ কমিটি নিরিখে
সিপিএমের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু হেরে গিয়েছি, সেই জন্য ওনারা প্রার্থী পেয়েছে। দ্যাটস এনাফ। অন্য কেউ যদি দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন করতে চান তাহলে হাত তুলতে পারেন, অবশ্যই আপনাদের সুযোগ দেওয়া হবে সেই ক্ষেত্রে। আর কেউ কি কোনো প্রশ্ন রাখতে চান আমাদের এখানে যারা? প্রথম আপনার নামটা বলুন, তারপরে আপনি আপনার প্রশ্নটা বলবেন এবং কার উদ্দেশ্যে প্রশ্নটা সেখানে বলবেন। আমার নাম পরিমল রিয়াং। আমার প্রশ্ন আমাদের দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতির কাছে। প্রশ্ন না চাক যে সুমনবাবু যেটা বললেন সব কিছু তো এডিসির মধ্যেই হলো, কিন্তু আজকে ওনার কাছে আমার একটা প্রশ্ন রইল। আমাদের এই শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে, শান্তিরবাজার সাব ডিভিশনের কথা আমি বলছি। আমাদের শান্তিরবাজার সাব ডিভিশনের মধ্যে এডিসি এরিয়া আছে, জেনারেল এরিয়া আছে। দেখুন আপনি যে স্বাস্থ্য দপ্তরের কথা চিন্তা দেখুন, আমাদের এডিসি এরিয়ার মধ্যে একটা হসপিটাল আছে, আর আমাদের শান্তিরবাজার সাব ডিভিশনের জেনারেল এরিয়ার মধ্যে 4-5 কিলোমিটার অন্তর অন্তর একটা ডিস্ট্রিক্ট হসপিটাল, একটা পিএইচসি হসপিটাল, সিএইচসি হসপিটাল, যেমন বাইখোরা, জোলাইবাড়ি, মৌরিপুর, আমাদের শান্তিরবাজার। কিন্তু এডিসি এরিয়ার মধ্যে আপনারা একটা হসপিটাল দেখাতে পারবেন, এটা হলো স্বাস্থ্য দপ্তরের কথা। আর একটা শিক্ষা দপ্তরের কথা বলি। আমিও একসময় কিন্তু 10,323-এর মধ্যে একজন চাকরিরত কর্মচারী ছিলাম, আজকে চাকরিচ্যুত। এডিসি এরিয়ার মধ্যে এমন এমন স্কুল এখনো আছে দাদা, যে স্কুলের মধ্যে বিশেষ করে সিনিয়র বেসিক স্কুল, যেখানে একটা ক্লাসের মধ্যে, একটা রুমের মধ্যে 3-4টা ক্লাসের স্টুডেন্টকে নিয়ে পড়াশোনা করাতে হয় শিক্ষকদেরকে। ক্লাসরুমের অভাব, অন্যদিকে টিচারের অভাব। একটা এসবি স্কুলের 3 থেকে 4 জন শিক্ষক নিয়ে ক্লাস করতে হয়। তাহলে আপনার জেনারেল এরিয়ার মধ্যে দেখুন, জেনারেল এরিয়ার মধ্যে একটা এসবি স্কুলের 15 থেকে 20 জন টিচার, প্রমাণ দিয়ে দিতে পারি আমি। হাই স্কুলের কথা তো বলেই লাভ নেই, 20-25 জন শিক্ষক। তাহলে সবকিছু এডিসির মধ্যে দেওয়া হলে আপনার এই বক্তব্যটা কিন্তু মিলল না। আমরা চাই জেনারেল এরিয়া। প্রশ্নটা বলুন, আপনি আপনার প্রশ্নটা বলুন। এটাই প্রশ্ন। এখন আমাদের দাবি সামনে, আপনি যে বললেন এডিসি এরিয়ার মধ্যে সবকিছু দেওয়া হলো, কিন্তু কোথায় পেলাম আমরা? এটার জবাব আপনার কাছে একটু শুনতে চাই। সুমন বাবু, আপনি বলেছিলেন যে এডিসি এলাকার সার্বিক উন্নয়ন করেছেন আপনারা, বলুন এবার। ধন্যবাদ পরিমলাকে। আপনি প্রশ্ন করেছেন, যেহেতু আপনি পরে এসেছেন, আমি প্রশ্নের জবাব আপনাকে দিচ্ছি। উন্নয়নের নিরিখে প্রশ্ন করেছিলেন আমাদের যিনি আজকের সঞ্চালক। আমরা বলেছিলাম যে রাস্তা, আজকে আপনি স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আজকে যদি তুই করমাতে যান, আকামাতে যান, সেখানে বামপন সরকারের আমলে সে হসপিটাল সেখানে বন্ধ ছিল, সেটা আমরা চালু করেছি আমার শান্তিবাজার বিধানসভা। রাস্তাঘাটে যদি যান, আমরা বড় বড় রাস্তা করেছি, সেটা আমি অলরেডি হিসাব দিয়ে দিয়েছি। আপনারা যদি চান আপনাদেরকেও দিয়ে দেব। ডায়েট কলেজ কিন্তু এডিসি এলাকাতে হয়েছে। আপনি কোনটা এডিসি বলছেন আমি ঠিক মতো বলতে পারছি না। যে আপনারা রোডম্যাপ চাইছিলেন গেটার টিপলাল, সেটা রোডম্যাপ চাইছেন না আজকের এখানে শান্তিবাজার বিধানসভা পৌর পরিষদে হিসাব নিরিখে বিচ্ছন্নমনো যে মার্কেট স্টল, সেটাও এডিসির মধ্যে। আপনি বলছেন সেখানে বাইখোরা পিএইচসির কথা, হলিগঞ্জ যেতে সেখানে একটা হসপিটাল আছে, সেখানেও এডিসির মধ্যে। বিচ্ছন্নতা হসপিটাল আছে, সেটাও এডিসির মধ্যে। রাজাপুর হসপিটাল আছে, সেটাও এডিসির মধ্যে। তো বিভিন্ন রাস্তাঘাট আমরা অলরেডি হিসাব দিয়েছি, সেটাও এডিসির মধ্যে। তো আপনি এডিসি এলাকাটা কোনটা দিচ্ছেন আমি জানি না। যারা আপনি প্রশ্ন করেছেন, 1.5 বছর সরকার রাজ্যের মানুষের এডিসিতে ক্ষমতা ছিল। আপনারা বলছেন আমরা এডিসির ক্ষমতা চালাবো, আবার আমাদের কাছেই দাবি করছেন। আমরা জল 1.5 বছর আপনাদের উপর মানুষ ভরসা করে এডিসিতে ক্ষমতা এসেছিল, তা
তা আমরা এমনও দেখেছি এডিসির টাকা শিলংয়ে খরচ হয়, বড় বড় বিল্ডিং হয়। তো আপনি যদি আরো চান আমি তথ্য দিয়ে দেব। তো শিক্ষকের কথা বলছেন, যেখানে স্কুল রাজ্য সরকার বলেছিল যে যেখানে এমন এমন স্কুল ছিল যে জায়গাগুলোর মধ্যে দুটো আমি বলছি ইংলিশ মিডিয়াম, রাজাপুর আমরা ইংলিশ মিডিয়াম, সেটাও এডিসির মধ্যে আমরা করেছি। তা আপনি এডিসি কোনটা বললেন আমি জানি না। আমরা চাই না একটা জাতি গোষ্ঠী ভাগ করে যাক। আমরা শান্তিরবাজার বিধানসভা, সেখানে 50-50 থেকেও বেশি নন এডিসির লোক আছে। আমরা কিন্তু সেই বিচারে আমরা কোনো জায়গাতে যাই না, এবং সরকারও সেই বিচারে চায় না। অধিকার সবার আছে, আপনার যেরকম আছে আমারও আছে। আমরা চাই না বিগত দিনের মতন যে 1988 যে সরকারটা ছিল এবং 1980 সালের পুনরায় ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা দাঙ্গা হোক। আমরা ভাই ভাই হিসেবে চলতে চাই। যদি কোনো দিকে অসুবিধা হয় ভাইয়ের কাছে তো বলবেন, অধিকার আছে আপনাদের, আপনাদের অধিকার আছে ভাইয়ের কাছে বলার। তো সেখানে আমাদের যিনি রাজ্যের একটা আঞ্চলিক দল, আপনারা বলছেন যে একটা থানচা, মহারাজ তো সবারই হয়, আমারও তো মহারাজ, সম্মান করি। তো এটা কোন ধরনের এডিসি চাইছেন আমি জানি না। হ্যাঁ, এটা চাইতে পারেন যে এডিসিতে অধিক ক্ষমতা দাও, সেটা সরকারের বিবেচনাধীন। আমরা তো সব জায়গাতে দিয়েছি। এডিসিতে যদি বলতে পারতেন যে আমার এখানে কম সংখ্যক টিচার আছে, আপনারা টিচার দিন, আমরা তো টিচার নিয়েছি অলরেডি। ম্যাক্সিমাম এইবার টেট পরীক্ষাতে যারা উত্তীর্ণ হয়েছে ম্যাক্সিমামে এডিসিতে দেওয়া হয়েছে, ম্যাক্সিমামে অমরপুরের বিভিন্ন জায়গাতে প্রত্যন্ত অঞ্চলে দেওয়া হয়েছে। তো শিক্ষা দপ্তর একটা নিরিখে শিক্ষা ব্যবস্থার জন্য সেখানে চালু করে নির্বাচনের প্রাক মুহূর্তে ইস্যু উঠিয়ে, বিগত দিনে সরকার ছিল এটা 5 বছরের শিশুটাকে প্রশ্ন করে তার মধ্যে 2.5 বছর আমরা সার্বিকভাবে উন্নয়নের হিসাব আমরা এখানে দিয়ে দিয়েছি। আমার তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ছিলেন, এবং সিপিএম কেন আসেনি জানি না, সিপিআইএম এর কাছেও আমাদের প্রশ্ন ছিল। আমরা কিন্তু উন্নয়নের নিরিখে কাজ করছি, ভাগাভাগি এই রাজ্যের মধ্যে হয় না। আপনার অধিকার, কোন কোন স্কুলগুলোর মধ্যে টিচার কম আছে 2 তারিখের পরে সরকার গঠন হওয়ার পর আপনাদেরকে সেই টিচার দিয়ে দেব। আমাদের যে আলোচনা, সেই আলোচনা একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনার শেষ পর্যায়ে যিনি রয়েছেন কংগ্রেসের হয়ে প্রতিনিধি, ওনাকে বলবো আপনি সর্বশেষ সংক্ষেপে আমাদের যারা দর্শকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন। দেখুন, আমি যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তর থেকে, একদম অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা কথাই বলবো, বামফ্রন্টের আমলেও এই রাজ্যে ভায়োলেন্স হয়েছে, খুন হয়েছে, সেটা কাম্য নয়। কংগ্রেস টিউজেসের আমলেও ভায়োলেন্স হয়েছে, খুন হয়েছে, সেটা কাম্য নয়। 18 থেকে 22 এই সময়ের মধ্যে ভায়োলেন্স হয়েছে, খুন হয়েছে, সেটা কাম্য নয়। সেটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আমি এই রাজ্যের 28,32,000 যারা ভোটার রয়েছেন তাদের নিকট আমি আবেদন রাখবো, উৎসবের মেজাজে আপনার ভোট আপনি দিন, যাকে ভালো লাগে তাকে দিন। তবে একটা কথা পরিশেষে বলবো, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আপনারা গণতান্ত্রিক ফ্রন্টের যারা প্রার্থী রয়েছেন এ রাজ্যে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। তারপরে যিনি বিজেপির হয়ে প্রতিনিধি রয়েছেন সুমনবাবু, আপনিও সর্বশেষ আমাদের যারা দর্শকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন খুব সংক্ষেপে। আমি বলবো, আমাদের সারা ত্রিপুরা রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেভাবে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করেছে, আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করেছি। উন্নয়নের নিরিখে 28 লক্ষে যে 32,000 ভোটার গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করে তার গণতান্ত্রিক সরকার নিয়োগ করবে, এবং উন্নয়নের নিরিখে যা যা মানুষ পেয়েছে তার নিরিখে ভোট দেবেন। আমরা মিথ্যা প্রতিশ্রুতির বিশ্বাসী না,
আমরা আরো কিছু করার বাকি রয়েছে, আমরা বলবো না, আমরা সব কিছু করে দিয়েছি। যা যা আমরা অ্যাকশন প্ল্যান যেটা হয়েছে আমরা করার জন্য আমাদেরকে আরো 5 বছর সময় দিতে হবে। এই 5 বছরের মধ্যে সময় দিয়ে উন্নয়নের দিকে ভোট দেবেন এবং আমাদের শান্তিরবাজার বিধানসভার চিত্র আপনারা লিখে রাখবেন। 7,000 থেকে 8,000-এর ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রমোদ রিয়াং জয়ী হতে চলেছে। এবং মানুষ এইটাই বলছে, এখন ভাতা রাজনীতির জন্য কাটা হয় না, ভাতা মিটিং মিছিলে যেতে হয় না, ঘরের জন্য, জলের জন্য এবং সার্বিক উন্নয়নের জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যারা গণদেবতারা আছেন সাধারণ নির্বাচনে 16 তারিখ আপনারা ভোট দেবেন, হাসি খুশি ভোট দেবেন। সেখানে কোনো জাত পাতের রাজনৈতিক দল, সেটা জাত পাত এই ত্রিপুরা রাজ্যের ভাই ভাই থেকে আলাদা করে কোনো রকম চেষ্টা যারা করবে তাদের দিকেও আপনারা বিবেক বিবেচনা করে ভোটটা দেবেন। এই ভোটটা এই রাজ্যের জাতি জনজাতি প্রত্যেকটা অংশের ঐক্যের রক্ষার ভোট এবং উন্নয়নের ভোট, উন্নয়নের নিরিখে আপনারা ভোট দেবেন এই আশা রাজ্যের জনগণের কাছে রাখছি। পরীক্ষিত বাবু, আপনি কি বলতে চাইবেন? খুব সংক্ষেপেই বলবেন। দেখুন, জোট আমলে জারুল বাসাই এবং সুপ্রিয়া রিয়াং আমাদের গঙ্গারাই, এটি সিপিএমের আমলে হয়েছে, জারুল বাসাই কংগ্রেসের আমলেও হয়েছে। যে পাওয়ারে থাকে তাকেই দোষারোপ করে থাকেন, সেই কারণে সেটা ভুলে গিয়ে আপনার যে মূল্যবান ভোট যাকে দিলে আপনার কাছে হবে সেটাকে দিবেন। এবং আমাদের এনপিপি জাতীয় স্তরে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স আছে, জাতীয় স্তরে অ্যালায়েন্সের কারণে আমরা প্রার্থী আমাদের প্রত্যাহার হচ্ছে। এবং আমি আশা করব ত্রিপুরা রাজ্যে বিরোধী দলের নেতা মানিক সরকার জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, খুবই দুর্বল নেতা ছিলেন, সেই কারণে আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্য এই অবস্থা হয়েছে। বিরোধী দল শক্ত হলে 2টা লাইনে তো কারেন্ট জ্বলে, কিন্তু একটা লাইন ফিউজ থাকলে সেটা বিদ্যুতের বাল্ব জ্বলবে না। 1 নম্বর, সেই মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়িতে যে নরকঙ্কাল পাওয়া গেছে সেটার ভয়ে বিপ্লব দেবকে উনি হাত পা ধরে রেখেছেন। বর্তমানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী ওটা ডেন্টাল সার্জন, উনি কারো চর দিয়ে দাঁত ফালায় না, দাঁত লাগায়। আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অতিথি হিসাবে, সকলকে কুরুক্ষেত্রের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক বন্ধুরা, আমাদের যে আলোচনা সেই আলোচনা আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সকলেই জানেন সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যারাই আগামী দিনে সরকারে আসবে রাজ্যের সার্বিক উন্নয়নে আপনাদের মৌলিক অধিকারগুলি পূরণ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের যে আলোচনা সেই আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।